মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। অবশেষে হাদি হত্যাকারীর দুই মূল সহযোগী এখন আইনের খাঁচায়। এই দুই কালপ্রিটের ধরা খাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে পাপ কখনো চাপা থাকে না। আর তাদের গ্রেফতারের সাথে সাথেই তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আঁতকে উঠবে সাধারণ মানুষ। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? তুমি এমপি হতে চাও? এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম। আমি বললাম বলো তুমি এই পর্যায়ে প্রশ্ন করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা আটের ভোটার, করতে সমস্যা কি? একে একে এবার সব ঢোলের বিড়াল সামনে আসতে চলেছে। ইনকিলাব মঞ্চের আন্দোলনের মুখে ওসমান হাদির খুনের নির্দেশদাতা গ্রেফতার মির্জা আব্বাস। ১২৭ কোটি টাকার রহস্য উন্মোচন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে র্যাব। আসসালামু আলাইকুম, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবো, যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে। সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নিউজগুলা সবার আগে পাওয়ার জন্য। আসুন দেখে আসি একে একে গুরুত্বপূর্ণ সেই নিউজগুলা। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। অবশেষে হাদি হত্যাকারীর দুই মূল সহযোগী এখন আইনের খাঁচায়। এই দুই কালপ্রিটের ধরা খাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে পাপ কখনো চাপা থাকে না। আর তাদের গ্রেফতারের সাথে সাথেই তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আঁতকে উঠবে সাধারণ মানুষ। হত্যাকাণ্ডের পর যারা ভেবেছিল বর্ডার ক্রস করে ভিন দেশে পাড়ি জমালেই সব মাফ হয়ে যাবে, তাদের সেই ধারণা আজ পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। ভারতের মাটিতেও অপরাধীদের ঠাঁই নেই। হাদির রক্ত আজ তাদের পিছু নিয়েছে এবং শেষ পর্যন্ত আইনের জালে আটকা পড়তেই হয়েছে। এই দুই সহযোগীর গ্রেফতারের খবর আসার পর থেকেই আসল মাস্টারমাইন্ডদের হৃৎস্পন্দন বেড়ে গেছে বহুগুণ। এতদিন যারা পর্দার আড়ালে বসে কলকাঠি নাড়ছিল, তাদের রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে। পুলিশ প্রশাসনের হাতে ইতিমধ্যেই পৌঁছে গেছে সেই সব গোপন নাম ও পরিচয় যা প্রকাশ পেলে অনেক ভিআইপি মুখোশ খুলে রাস্তায় গড়াগড়ি খাবে। পুলিশ প্রশাসন সব জেনেও এখন চুপ করে আছে, কারণ তারা চায় না এখনই সব নাম প্রকাশ করে শিকারকে সতর্ক করে দিতে। মাস্টার মাইন্ডরা যেন পালানোর সুযোগ না পায়, সেজন্যই এই কৌশল অবলম্বন করা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। হাসিনা সরকার তাদের নিশ্চিত পতন আজ করতে পেরেছিল অনেক আগেই। ক্ষমতা ছাড়ার ভয়ে এবং দেশকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যে তারা এক ভয়াবহ কিলিং মিশনে নেমেছিল। এই মিশনে তারা হাত মিলিয়েছিল ভিনদেশি গোয়েন্দা সংস্থা রয়ের সাথে। তাদের মূল টার্গেট ছিল দেশের প্রতিবাদী ও সাহসী তরুণ নেতৃত্বকে একে একে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। সেই জঘন্য তালিকার একেবারে শুরুর দিকেই ছিল শরীফ ওসমান হাদির নাম, কারণ হাদি তাদের চোখের বালি আর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাকে থামানোর জন্য সাধারণ কোনো হুমকি বা ধমকি কাজে আসছিল না বলেই তারা বেছে নিয়েছিল এই চরম পথ। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো রাগের মাথায় বা হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না। এটি ছিল নিখুঁত জ্যামিতিক ছকে কষা এক ঠান্ডা মাথার খুন। তদন্তে বেরিয়ে আসা তথ্য আমাদের জানাচ্ছে যে এই ব্লুপ্রিন্ট বা নীল নকশা তৈরি হয়েছিল ঘটনার ঠিক ৬ মাস আগে। আর এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ নয়, বরং সুদূর সিঙ্গাপুর। চাকচিক্যে ভরা সেই শহরে বসে এক গোপন মিটিংয়ে ঠিক করা হয়েছিল হাদিকে হত্যা করার পরিকল্পনা। সেখানে কারা উপস্থিত ছিল এবং কারা সুদূর প্রবাসে বসে দেশের এক অকুতভয় কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার ছক কষেছিল, তা এখন তদন্তের মূল বিষয়। সিঙ্গাপুরের সেই বিলাসবহুল মিটিং রুমে বসেই ঠিক করা হয়েছিল কবে এবং কোথায় হাদির ওপর আঘাত হানা হবে। অর্থাৎ এটি ছিল সম্পূর্ণ আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং প্রি প্ল্যান্ড মার্ডার। এই পুরো পরিকল্পনার বাস্তবায়ন করতে প্রয়োজন ছিল একজন বিশ্বাসঘাতকের, আর সেখানেই ব্যবহার করা হয়েছে ফয়সালের মতো কালপ্রিটদের। ফয়সাল বন্ধু বেশে হাদির সাথে মিশেছিল এবং তলে তলে কাজ করেছিল সেই মাস্টার মাইন্ডদের হয়ে। সে ছিল সেই বিষধর সাপ যে হাদির প্রতিটি পদক্ষেপের খবর পৌঁছে দিত খুনিদের কাছে। গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে যখন হাদির ওপর গুলি চালানো হয়, তখন এই ফয়সাল এবং তার সহযোগীরাই ছিল মূল ভূমিকায়। হাদিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে তারা ভেবেছিল তাদের মিশন সফল হয়েছে। ঘটনার দিন অর্থাৎ ১২ ডিসেম্বর দুপুরেই তারা দ্রুত ঢাকা ত্যাগ করে এবং ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। তারা ভেবেছিল বর্ডার পার হতে পারলেই তারা নিরাপদ এবং কেউ তাদের টিকিটিও ছুঁতে পারবে না। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না।
দীর্ঘ সময় পলাতক থাকার পর 28 ডিসেম্বর এই দুই সহযোগী ভারতের মাটিতে ধরা পড়ার খবর পাওয়া গেছে। তাদের গ্রেফতারের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই তদন্তে এক বিশাল মোড় এসেছে। হালুয়াঘাট দিয়ে চোরের মতো পালিয়েও শেষ রক্ষা তাদের হলো না। এখন তাদের দেশে ফিরিয়ে এনে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে আসল সত্য। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হওয়া অন্যান্য আসামিরা তোতা পাখির মতো সব স্বীকার করতে শুরু করেছে। তাদের পেট থেকে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনে তদন্তকারী কর্মকর্তারাও নড়ে চড়ে বসেছেন। সবচেয়ে ভয়ের বিষয় হল তদন্তকারী কর্মকর্তাদের রহস্যজনক নীরবতা। ডিএমপি কমিশনার বা তদন্ত কর্মকর্তারা স্পষ্টই ইঙ্গিত দিয়েছেন যে অনেক গোপন তথ্য এখন তাদের ফাইলে জমা হয়েছে, কিন্তু কেন তারা মিডিয়ার সামনে সব নাম প্রকাশ করছেন না তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে। এর উত্তর একটাই, আর তা হলো শিকার যেন সতর্ক না হয়। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও? মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম। এরপর আমি বললাম বলো তুমি এই পরে যে প্রশ্ন করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই। আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জুড়িয়ে গেল। ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসার বিষয়টি নিয়ে চলছে চুলচেরো বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সেই ব্যাংকে শুটার ফয়সালের অ্যাকাউন্টে 127 কোটি টাকার লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মির্জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকেরই সন্দেহ ছিল, কারণ মির্জা আব্বাস ঢাকা আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির খুনিরা ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টে দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছে বলে বলা হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সাইডের সম্পৃক্ততা সামনে আসছে। মূলত সাই হাদির খুনি ভারত পালিয়েছে বলে তথ্য দিয়েছিল, কিন্তু পরে জানা গেছে ভারত পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মূলত সেই ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে দেওয়া হয়। ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে এসে নাকি 80 জন শুটার বানোয়াট গল্প প্রচার করলো, কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লীগের সন্ত্রাসী। যে জেলে ছিল তারা জামিন করাইছে বিএনপির নেতা। তারপরে কি হলো, ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে। এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পথ বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করেন, তাদের সন্ধান করে লাভ নাই। এদিকে ওমর আমিন নামের এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক ধুব্রজাল। আমিন তার এক ফেসবুক পোস্টে লিখেছে, সম্ভবত ফেসে যাচ্ছে মির্জা আব্বাস। তার ভাষায় যা শোনা যাচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার এখানে শেষ। হাদির খুনি সম্ভবত দেশে আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস। মির্জা আব্বাসই বা কেন প্রথমে হাসপাতালে গেল? হাদি খুন হতে না হতেই তারেক যে দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন? আবার ওসমান হাদি জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস। ওসমান হাদি ছিল মির্জা আব্বাসেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আসন নিয়ে। ভারত পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে দেওয়ার কৌশলটাই সন্দেহকে দ্রুত ঘনীভূত করছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।